সেটা হচ্ছে উদাহরণ 24। এটা কি বলছে একটু খেয়াল করি। কোন স্থানে জি এর মান 32, ওই স্থানে একটি দোলক সঠিক সময় দেয়। দোলকটি অন্য একটা স্থানে নেওয়া হলে যেখানে জি এর মান 32.2, ইহাতে দোলকটি প্রতিদিন কত সেকেন্ড দ্রুত বা আস্তে চলবে। তাহলে এটা তোমরা নর্মালি জানো, সূত্র আছে একটা, √G2/G1 -1 × 6400। সূত্রটা ফেলে দিলে অঙ্কটা হয়ে যাবে। আশা করি অঙ্কটা তোমরা পেরে যাবা। তাহলে আমরা এখন এটা স্কিপ করে চলে যাচ্ছি 26 নম্বর। তো প্রশ্নটা পড়ি। একটি সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে সঠিক সময় দেয়, কিন্তু দোলকটি কোনো একটা খনির তলদেশে দৈনিক 21.6 সেকেন্ড ধীরে চলে। খনির গভীরতা নির্ণয় করো। পৃথিবীর ব্যাসার্ধ বলা হচ্ছে 4000 মাইল। তাহলে এটা তো একদম ইজি অঙ্ক, আমরা যে সূত্র জানি, সূত্রে বসে দিলে হচ্ছে খনির গভীরতার সূত্র আমরা তো জানি। তাহলে আমরা করতেছি উদাহরণ 26। উদাহরণ 26 কী কী দেওয়া আছে? দৈনিক 21.6 সেকেন্ড ধীরে চলে। তাহলে এক্সের মান দেওয়া আছে 21.6 সেকেন্ড, আর বলা আছে 4000 মাইল। তাহলে আমরা ডের মান জানি। ডের মান কি? 2x/r ডিভাইড বাই 8400। এই হলো 2। এক্সের মান বলা আছে 21.6, আর মান বলা আছে 4000 ডিভাইড বাই 8400। তাহলে জাস্ট আমরা বসাই দিই। কত আছে উপরে? 2 × 21.6 × 4000 ডিভাইড বাই 8400। তাহলে আমরা পাইলাম কত? 2। এটা কিন্তু আমরা এককটা চেঞ্জ করে নিই, মাইলে আছে। তাহলে এখানে আমরা মান পাই যাব মাইলে, অর্থাৎ 2 মাইল, অর্থাৎ খনির গভীরতা আসবে 2 মাইল। এটা হলো আমাদের অ্যান্সার। দেখছো কত বড় বড় অঙ্কগুলো দেখো বই দিয়ে। অঙ্ক এখন শেষ হয়নি, ওই পেজে আছে, এইখানে শেষ হয়েছে, কিন্তু আমরা করে ফেলছি 3 লাইনে। তাহলে এই শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা এই অঙ্কটা খুব ইজিলি করে ফেলতে পারি। এরপর আমরা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক দেখব, লিফটের অঙ্ক। একটু খেয়াল করবে কী বলা হচ্ছে। লিফট, একটি স্থির লিফটের ছাদ হইতে ঝুলন্ত একটা সলতলকের দোলনকাল টি সেকেন্ড। লিফটটি এত ত্বরণে উপরের দিকে যাওয়ার সময় ওই দোলকের দোলনকাল কত? এখানে বলছে কি দেখো, লিফট এত ত্বরণে উপরের দিকে যাওয়ার সময়, তাহলে একটা অ্যাডিশনাল ত্বরণ দেওয়া আছে। এই ধরনের লিফট উপরের দিকে যাচ্ছে, তাহলে ঊর্ধ্বগামী কোনো বস্তুর জন্য আমাদের ত্বরণ কী হয়? G+F। এটা হলো সেই এফের মান। জাস্ট আমরা যে জি আছে, জির সাথে এটাকে অ্যাড করে দিলেই আমরা এখানকার ত্বরণটা পাই যাব। তাহলে আমরা এখন যে অঙ্কটা করতেছি সেটা হলো উদাহরণ 28। উদাহরণ 28। তাহলে এখানে বলা ছিল একটা লিফটের ছাদ হইতে ঝুলন্ত সলতলকের দোলনকাল টি সেকেন্ড। তাহলে এখানে মনে করো যে T1 তো আছে, T1 সমান টি সেকেন্ড। বলছে লিফটটি এত ধরনের গতিশীল, তাহলে তার যে কার্যকর ত্বরণ সেটা আমাদের বাইর করতে হবে। তাহলে নর্মালি G1 সমান আছে কত? জি। তাহলে যখন লিফটটা চলতেছিল তখন T2 কত সেটা আমাদের বাইর করতে হবে। সেক্ষেত্রে G2টা দেওয়া আছে। G2টা কত? G2 হবে G+F। আমরা জানি যে কার্যকরী ত্বরণ G+F। তাহলে এখানে G তো আছে, আর একটা হলো আমাদের যত মান দেওয়া থাকে। কত দেওয়া আছে এখানে? 9/16G। 9/16G। তাহলে এখান থেকে আমরা একটা মান পেয়ে যাচ্ছি হলো 16G + 9G ডিভাইড বাই 16, অর্থাৎ 25G/16। আশা করি এটা বুঝতে পারছো। এখানে আমাদের G2 এর মান আমরা আগে বের করে রাখছি, যাতে অঙ্কটা আমরা শর্টলি করে ফেলতে পারি। G2 এর মান আসবে কত? 25G/16। এখন আমাদের T এবং G এর মধ্যে সম্পর্ক আমরা জানি। আমরা কি জানি? T1/T2 সমান √G2/G1। তাহলে এখন আমরা মান বসাই দেবো। জাস্ট T1 এর মান কত? T2 এর মান কত বের করব। √G2 এর মান কত? 25G/16 গুণ দিয়ে আমি একবার উল্টে দিচ্ছি, এটার মান হলো G। তাহলে আমাদের G কিন্তু কাটা চলে যায়। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি T/T2 সমান 25/16, অর্থাৎ 5/4। আমাদের বাইর করতে হবে T2 এর মান। তাহলে T2 সমান 4/5T। তাহলে এটি হবে আমাদের লিফটের জন্য
আমাদের যে দোলনকাল চাইছিল সেটা এখানে দেখো যে এখানে আমাদের অ্যান্সার আছে 4/5 t। এরপর আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 29। একটি সরলরৈখিক দোলনকাল 50% বাড়াইতে হবে, এর কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? আচ্ছা, যদি 50% বাড়াইতে হয় তাহলে কার্যকর দৈর্ঘ্য কত পরিবর্তন করতে হবে? তো এটা হলো আমাদের দোলনকাল এবং দৈর্ঘ্যের সাথে সম্পর্ক। তাহলে দোলনকাল এবং দৈর্ঘ্যের সাথে সম্পর্ক আমরা বের করবো, কোনো সমস্যা নেই। উদাহরণ 29। উদাহরণ 29। একটি সরলরৈখিক দোলনকাল 50% বাড়াইলে, তাহলে ধরি দোলনকাল t1 সমান t, 50% বাড়ালে তাহলে কী হবে? t2 সমান t প্লাস t এর 50%, তাহলে t প্লাস t 50/100, তাহলে আমার পাচ্ছে কত? 150t/100। তাহলে আমরা t2 মান পাই গেলাম কিন্তু 150t/100। আচ্ছা, আর আমাদের বলছিল কি দৈর্ঘ্যের পরিবর্তন, তাহলে দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য আগে ছিল L1 সমান L, এখন L2 সমান কত? এটাই বের করতে হবে। তাহলে আমরা আমাদের নর্মাল যে সম্পর্ক t সমান 2π√L/g, যদি এদিকে তাকাই t এর সাথে L এর সম্পর্ক সমানুপাতিক, তাহলে আমরা জানি t1/t2 সমান √L1/L2। তাহলে t1/t2 মান কত? t1 এর মান জাস্ট t, t2 মান হলো 150t/100 সমান L1 এর মান L, L2 এর মান আমরা বের করব। তাহলে এখান থেকে টি কাটা চলে যাবে, থাকবে 100/50, তাহলে 100/150 এটা হবে বর্গ L/L2। যদি কাটাকাটি করি 50 50, 50 দ্বিগুণ 100, 3 50 এত, তাহলে আবার যদি বর্গ করি 4/9, তাহলে আসবে 4/9 L/L2। তাহলে আমরা পেয়ে গেলাম L2 সমান 9/4 L। তাহলে 9/4কে একটু যদি কাটাকাটি করি তাহলে 4 দ্বিগুণ 8, 2.25 L। L সমান 2.25 L, অর্থাৎ দৈর্ঘ্য বৃদ্ধি করিয়া প্রাথমিক দৈর্ঘ্যের 2.25 গুণ করিতে হইবে। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। তাহলে এই অঙ্কগুলো আসলে খুবই সিম্পল এবং সহজ। তার পরবর্তীতে আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 34 নম্বর। এটা অবশ্য আমি করবো না, করবো বলে বলবে, এটা তোমরা নিজেরাই করবে। একটা সেকেন্ড দোলক একটা স্থির লিফটের ছাদে জ্বলিতেছে। লিফটে এত ত্বরণের নিচের দিকে নামতে থাকলে অ্যাডিশনাল ত্বরণ দেওয়া আছে, নিচের দিকে নামতেছে, তার মানে কী হবে? মাইনাস হবে। আশা করি বুঝে গেছো। একইভাবে তোমরা করে ফেলবে, আগের অঙ্কের মতো অ্যান্সার হয়ে যাবে। আমি এখন চেক করে দেবো, সেটা হচ্ছে উদাহরণ 35। তাহলে এই প্রশ্নটা একটু আমরা পড়ি। বলছি কোন স্থানে দুইটা সরল দোলকের দোলনকাল যথাক্রমে এত এবং এত, অর্থাৎ t1 এবং t2 দেওয়া আছে। দোলক দুইটিকে ওই স্থানে একই সঙ্গে দুলিতে দিলে কত সেকেন্ড পরে একটি অপরটি অপেক্ষা একটি পুনর্দোলন বেশি দেবে? অর্থাৎ একটা মোট সময় নিয়ে কাজ করাবে, সেই মোট সময় প্রথমটা থেকে দ্বিতীয়টা বা দ্বিতীয় থেকে প্রথমটা একটা পুনর্দোলন বেশি দেবে বলে দিয়েছে। দোলন সংখ্যার পার্থক্য 1। দ্রুততর দোলকটি উক্ত সময়ে কয়টা পুনর্দোলন সম্পন্ন করবে সেটাও আমাদের বের করতে হবে। তাহলে আমরা এখানে আসলে প্রশ্ন যেটা বলা হয়েছে সেটা হলো যে এরকম যে একটা টাইম ডিউরেশন দেওয়া আছে। সাপোজ এটার মধ্যে একটা টাইম ডিউরেশন, এটা হলো আমাদের ছোটো থেকে মোট টাইম। তাহলে এখানে সাপোজ 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা দোলন দিয়া একটা দোলক এখানে আসছে। এটা আমরা সাপোজ টি1 ধরলাম। আরেকটা দোলক 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা দোলন দিয়ে এখানে আসবে। তাহলে এদের দোলনের পার্থক্য কত? 1। তাহলে এর কম্পন সংখ্যা কত? ধরে নিলাম n1। এর কম্পন সংখ্যা কত? ধরে নিলাম n2। তাহলে n1 এবং n2 এদের মধ্যে ডিফারেন্স হলো 1। আমরা কিন্তু জানি না n1 বড় নাকি n2 বড়, কিন্তু আমরা এখানে আসলে যেটা নিয়ে কাজ করবো সেটা হলো n1 ডিফারেন্স n2 সমান 1। এটা হলো আমাদের নিয়ে কাজ করবো। এটাকে ডিফারেন্স সাইন বড়টা থেকে ছোটোটা বিয়োগ করার জন্য এটা ব্যবহার করা হয়। যদি n2 বড় হয় তাহলে n2 - n1 লিখবো, n1 বড়লে n1 - n2 লিখবো, এটা কোনো সমস্যা যাতে না হয়।
তাহলে এখন আমরা যেটা করবো সেটা যদি নিয়ে আসি, উদাহরণ 35। তাহলে উদাহরণ 35, তাহলে এখানে তোমরা একটা জানো যে আমাদেরকে সূত্র ছিল টি সমান টি বাই এন। এখানে বলা আছে T1 সমান 1.5 আর T2 সমান 1.6 সেকেন্ড। আচ্ছা, তাহলে যদি আমাদের কম্পন সংখ্যা পরিবর্তন হয়, এটাও পরিবর্তন হবে। আমরা একটু দেখছি যে আমাদের টাইমটা নির্দিষ্ট কম্পন সংখ্যাটা পরিবর্তন হচ্ছে, তাহলে এটাকে কিন্তু আমরা সব করে লিখে ফেলতে পারবো কীরকম, N1 সমান টি বাই T1 এরকম লিখে ফেলতে পারি। একইভাবে আমাদের পরবর্তীটা লিখতে পারবো N2 সমান টি বাই T2। তাহলে আমরা T1 এবং T2 মান জানি, আমরা বসাই দিই 1/1.5, সরি এটা 1 না, এটা টি বাই 1.5, টি বাই 1.6। এখন বলি দুইটার মধ্যে কোনটা বড়। আমরা জানি যদি দুইটা ভগ্নাংশ থাকে বা একাধিক ভগ্নাংশ থাকে, তাদের যদি লবটা সেম থাকে তাহলে এদের মধ্যে হর যার ছোট সেই ভগ্নাংশটা বড়, অর্থাৎ এখানে এই ভগ্নাংশটা আমাদের বড়। তাহলে আমাদের প্রশ্ন যে ডিফারেন্সটা ছিল প্রশ্ন মতে, এই যে আমি এখানে যেটা ব্যবহার করছিলাম N1 ডিফারেন্স N2, এটা আমরা লিখতে পারবো N1 মাইনাস N2 সমান 1, কারণ বলা আছে কম্পন সংখ্যা একটা বেশি হবে। আমরা এখানে ধরছি কম্পন সংখ্যা একটা বেশি হবে। তাহলে আমরা এখন N1 আর N2 মানটা বসাই দিলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে আছে টি বাই 1.5 মাইনাস টি বাই 1.6 সমান 1। N1 আর N2 মান বসাই দিচ্ছি জাস্ট এখান থেকে। এখন যদি আমরা এটা লসাগু করি 1.5 1.6, এখানে থাকবে কি 1.6t মাইনাস 1.5t, জাস্ট লসাগু, সাধারণ ক্যালকুলেশন তোমরা নিজেরাই করতে পারবে। তাহলে এখান থেকে আমাদের যেটা থাকবে, ক্যালকুলেটর তো উল্টানো হয়ে গেছে, তাহলে 1.6 মাইনাস 1.5 আমার মান আসছে 0.1, তাহলে 0.1t সমান এখানে আসছে কত 1.5 গুণ 1.6 2.4, অতএব টি সমান 2.4 ভাগ 0.1 24। তাহলে আমরা পাই গেলাম টি এর মান কত 24। আমাদের জানতে চাইছিল যে কত সেকেন্ড পর একটা অপরটা অপেক্ষা একটি পুনর্দোলন বেশি দেবে, তাহলে সেই টাইমটা হবে আমাদের 24 সেকেন্ড। এখন আমাদের আরেকটা জিনিস এখানে জানতে চাইছিল দ্রুততর দোলকটা কয়টা পুনর্দোলন দেয়। তাহলে এখানে দ্রুততর দোলক কোনটা, যার দোলনকাল কম সে একটু দ্রুত চলে, যার দোলনকাল বেশি সে আস্তে চলে, আমরা জানি। তাহলে এখান থেকে যদি দোলনকাল বের করতে হলে জাস্ট এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো, এটাকে আমরা 1 নং দিয়ে রাখতে পারি। তাহলে আমরা এখন বলতে পারবো যে 1 হতে পাই N1 সমান টি বাই 1.5, টির মান 24 1.5। তাহলে আমাদের ক্যালকুলেটর অলরেডি অ্যান্সার 24 আছে, তাহলে হলো 24 ভাগ 1.5 16। তাহলে তার কম্পন সংখ্যা কত 16, আমরা পেয়ে গেছি। এটা হলো আমাদের এখানকার অ্যান্সার। আশা করি এটা বুঝে গেছো। এখন আমরা যে অঙ্কটা করবো সেটা হচ্ছে উদাহরণ 36। এটা একটু অনেকেরই ঝামেলা লেগে যায়, এই প্রশ্নটা এবং অঙ্কটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবো আশা করি। তাহলে আমরা প্রশ্নটা একটু করে বোঝার চেষ্টা করি। একটি সরল দোলকের দোলনকাল 3.7 সেকেন্ড। তাহলে একটা সরল দোলকের দোলনকাল দেওয়া আছে 3.7 সেকেন্ড। দোলকের কার্যকর দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হ্রাস করলে, তাহলে আগে যে দোলক দেওয়া ছিল ধরে নিলাম এর দৈর্ঘ্য L, তাহলে এর 101 সেন্টিমিটার কমাইতে হবে, কমালে তার দোলনকাল হবে 3.1 সেকেন্ড। ওই স্থানে অভিকর্ষ ত্বরণ নির্ণয় করে। তাহলে যেখানে আমাদের দোলকটা নিয়ে কাজ করতেছিলাম যেটা দেওয়া ছিল 3.7, এই জায়গার অভিকর্ষ ত্বরণের মানটা জানতে চেয়েছি। আচ্ছা, এখন আমরা অঙ্ক করতে যাই। উদাহরণ 36, উদাহরণ 36। তাহলে এখানে কী কী দেওয়া আছে, T1 দেওয়া আছে 3.7 সেকেন্ড, আর আমরা L1টা ধরে নিলাম L। T2 বলা হয়েছে যদি দোলকের কার্যকর দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হ্রাস করা হয়, তাহলে তার কার্যকর দৈর্ঘ্য আগে ছিল L, এখন 101 কমাই ফেলা হয়েছে। দেখো বুঝছো কিনা, বলছে দোলকের কার্যকর দৈর্ঘ্য 101 সেন্টিমিটার হ্রাস করিলে, তাহলে আগে কার্যকর দৈর্ঘ্য ছিল L, এখন আমরা 101 সেন্টিমিটার হ্রাস করে দিয়েছি, মানে মাইনাস করে দিয়েছি। তাহলে তার দোলনকালটা হয় এখন কত 3.1 সেকেন্ড। এখন এখান থেকে আমরা আসলে এই L এর মানটাই বের করব। তাহলে আমরা টি এবং L এর মধ্যে সম্পর্ক জানি,
আমরা জানি T1/T2 সমান √L1/L2। তাহলে T1/T2 মানটা বসাই দিই আমরা 3.7 3.1 স্কোয়ার, L1 এর মান L, L2 এর মান L মাইনাস 101। তাহলে এটাকে আমরা আগে একটু ক্যালকুলেশন করে দেখি মানটা কত আসে। এখানে আছে 3.7 ডিভাইড বাই 3.1, এটার আছে আবার বর্গ, তাহলে আছে 1.4345 1.4245 এতটুকু রাখলাম সমান L মাইনাস 101। যদি গুণ করে দিই 1.4245 L মাইনাস, এটা যদি আবার আমরা 100 দ্বারা গুণ করি তাহলে পাবো, 100 দ্বারা নয়, এটা 101 দ্বারা গুণ করতে হবে। যদি 101 দ্বারা গুণ করি আমরা তাহলে পাবো 143.88 সমান L। এটাই পাশে যাবে, এটাই পাশে আসবে, অর্থাৎ বিয়োগ হয়ে যাবে। তাহলে বিষয়টা আসবে এরকম 1.4245 L মাইনাস L 143.88। তাহলে 1.4245 বিয়োগ 1, তাহলে 0.4245। এখন এটা দিয়ে আমরা ভাগ দেবো কাকে, 143.88। তাহলে 143.88 ভাগ অ্যান্সার আমরা পাচ্ছি 338.9, অর্থাৎ প্রায় 339-এর মতো। তাহলে এটা এখন ব্যবহার করার চেষ্টা করবো। এখান থেকে আমরা এলের মান পাই যাবো সরাসরি, কত পাচ্ছি 338.94 এত সেন্টিমিটার। এখন এই যে এখানে আমাদের এলের মান আমরা জানি, টির মান তো আমরা আগেই জানি, এখন আমাদেরকে জি এর মান দরকার ছিল না, অভিঘর্ষিত ছিল। তাহলে আমরা এখন অভিঘর্ষিত বের করে ফেলি। নো, T1 সমান 2π √L/G1। তাহলে T1 এর মান হলো 3.7, একবার স্কোয়ার করে দিলাম 4π স্কোয়ার। L1 এর মান বসিয়ে দিচ্ছি, L1 আর L একই কথা, এখানে মান হচ্ছে 338.94/G1। অতএব G1 সমান 4π স্কোয়ার ইন্টু 338.94 ডিভাইড বাই 3.7 স্কোয়ার। দেখি আমাদের ক্যালকুলেটর কী বলে। তাহলে এত গুণ 338.94 গুণ 4π স্কোয়ার ভাগ 3.7 স্কোয়ার। তাহলে আমরা বলছি 377.4 977.4 সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে হালকা একটু কম বেশি আসছে, আমাদের এই যে দশমিকের পরে মান কম বেশি নেওয়ার জন্য আমরা তো একটু বেশি নিয়ে নিছি, এই জন্য 2 ঘর নেই, তাহলে হয়তো মানটা আর একটু কাছাকাছি আসবে, কোনো সমস্যা নেই। আশা করি করে বুঝতে পারছো। তারপর উদাহরণ 37, জাস্ট দৈর্ঘ্য পরিবর্তনের। এত সেন্টিমিটার দীর্ঘ, এখানে আমাদের দৈর্ঘ্যটা দেওয়া আছে, সহজলক দৈনিক 27 সেকেন্ড সময় হারায় এক্সের মান দেওয়া আছে। সঠিক সময় পাইতে হলে উহার দৈর্ঘ্য কত কমাইতে হইবে, তাহলে দৈর্ঘ্য পরিবর্তন L, সেটার মানটা আশা করি এখান থেকে বের করে ফেলতে পারবে। আর অনুশীলনী থেকে তোমাদের যে অঙ্কগুলো করা লাগবে সেটা আমি বলে দিচ্ছি। অনুশীলনীর উদাহরণ, অনুশীলনীর গাণিতিক সমস্যা থেকে করতে হবে। উদাহরণ 28, উদাহরণ 30, তারপরে করতে হবে অনুশীলনী 32, অনুশীলনীর 41। এটা উদাহরণের মতোই আছে একটা, আমরা যে ঢাকা এবং রংপুরের একটা অঙ্ক করছি সেটার মতো এটা করে ফেলে হয়ে যাবে। আর এটা তো একদম ইজি জিনিস। আমরা যেমন সরলদৈর্ঘ্যের দৈর্ঘ্য বাড়াইছিলাম 50%, এটা ববের ওজন কমাইছে 80%। এটা করার সময় বলছে দোলকের দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের একক হিসেবে ধরার জন্য, অর্থাৎ এখানে L এর মান 1 ধরার জন্য বলা হয়েছে। যদি সেকেন্ড দোলকের দৈর্ঘ্যকে দৈর্ঘ্যের একক হিসেবে ধরা হয়, অর্থাৎ 1 একক ধরে দৈর্ঘ্যের মানটা L এর মানটা 1 ধরে করলে যা আসবে সেটা হবে অ্যান্সার।
আর এই যে 30, এই অঙ্কটা আমি এখন করে দিচ্ছি, এটা একটু পরে দেখো কী বলছে। একটা বস্তু 9 ফুট উপর হইতে পড়িয়া ভূপৃষ্ঠকে যে বেগে আঘাত করে, 49 ফুট উপর হইতে পড়িয়া চন্দ্রপৃষ্ঠকে ওই একই বেগে আঘাত করে। ভূপৃষ্ঠ হইতে একটি সেকেন্ড দোলককে চন্দ্রপৃষ্ঠে লয়ে গেলে উহার দোলনকাল কত হইবে? তাহলে আমরা কি জানি, কোনো একটা বস্তু উপর থেকে পড়ে তার আদিবেগ তো নর্মালি এমনি 0 থাকে, তাহলে আমরা লিখতে পারবো, করতেছি অনুশীলনী 30। একটা অনুশীলনী 30, তাহলে আমরা জানি ভি স্কয়ার সমান ভি স্কয়ার প্লাস 2gh। তাহলে এখানে বলেছে একটা বস্তু 9 ফুট উপর হইতে পড়ছে, তাহলে তার আদিবেগ 0, 2, আমরা এটা ধরলাম 1, h হইল 9। তাহলে আমরা ভি সমান পাবো, এটা ধরে নিলাম v1, তাহলে v1 সমান পাবো কত, √9 × 18 g1। সিমিলারভাবে আমরা আরেকটা মান পাচ্ছি v2 সমান u স্কয়ার প্লাস 2gh, যেটা বলা হয়েছে 49 ফুট উপর হইতে পড়িয়া চন্দ্রপৃষ্ঠকে একই বেগে আঘাত করে। তাহলে বেগের মান কিন্তু সেম, v1 আর v2 সেম। আগে আমরা মানটা বের করি, পরে এটা বসাবো 0 প্লাস 2gh এর মান এখন বলা হয়েছে 49, হ্যাঁ এখন বলা হয়েছে 49। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি স্কোয়ার আছে অবশ্যই, তাহলে v2 পাবো √49 কত 98 g2, এটা যাবে এখন তাহলে g2। এখন যেহেতু বলাই আছে দুইটা একই বেগে আঘাত করছে, তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারবো যে প্রশ্ন মতে v1 সমান v2, তার মানে 18 g1 সমান 98 g2। উভয় পাশে যদি আমরা বর্গ করি এটা কাটা চলে যাবে, তাহলে আমরা পাবো g1/g2 সমান 98/18। তাহলে আমরা g1/g2 পেয়ে গেছি। আমাদের চাচ্ছিল কি দোলনকাল, যে ভূপৃষ্ঠে একটি সেকেন্ড দোলকের দোলনকাল। তাহলে ভূপৃষ্ঠের জন্য আমরা t1টা দেওয়া আছে, এখানে আমরা গিভেন ডাটাটাকে লিখে লিখতে পারি। t1 দেওয়া ছিল 2 সেকেন্ড, h1 দেওয়া ছিল 9, h2 দেওয়া ছিল 49, t2 কত সেটা আমার কাছে জানতে চাইছি। এখন আমরা কি জানি, এগেইন t1/t2 সমান √g2/g1। তাহলে t1/t2 থাকলো, আমরা g2/g1 এর মান বসাই দিচ্ছি, g2 মান 18, g1 এর মান 98। তাহলে এখানে আমরা লিখতে পারি, আচ্ছা ভাঙায় লিখে দিলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। তাহলে g2 মান আসতেছে 2 × 9, যেভাবে ছিল সেভাবে লিখলাম। এটা ছিল 2 × 49, এই 2 কাটা যাবে, এটাকে আমরা লিখতে পারবো 3/7, সেই জন্য আসলে আমি ভেঙে লিখছিলাম। আর t1 এর মান তোমার দেওয়া ছিল 2 সেকেন্ড, তাহলে আমরা আসলে t2টা কত পাবো, t2 পাবো 7 × 2/3, 7 × 2 14/3, তাহলে 4.67 সেকেন্ড। এটাই হলো আমাদের অ্যান্সার। আর এর মাধ্যমে আমাদের সরল দোলক অধ্যায়ের ইতি ঘটল। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো।